অসমাপ্ত ভালোবাসা গল্প পাঠ ৩৫। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাত ১২টা বেজে গেছে। জিয়ান বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। নয়না এত রাত পর্যন্ত বাইরে থাকার মেয়ে নয়, কোনো বিপদ হলো না তো? নয়নার ফোন থেকে তুষিকে কল করল। তুষি বলল, কি হয়েছে, এত রাতে কল করেছিস, কোনো সমস্যা? জিয়ান বলল, আমি রেজা বলছি, নয়না তোমার সঙ্গে নেই? আমার সঙ্গে কোথা থেকে আসবে? আজ নাকি আপনারা সিলেট যাবেন? যাওয়ার কথা ছিল, বাসায় এসে দেখি নয়না নেই, ওর কোনো ফ্রেন্ডের জন্মদিনে গেছে। কি বলছেন এসব? ওর এমন কোনো ফ্রেন্ড নেই আমার ছাড়া। ভাইয়া, আমার মন বলছে নয়না কোনো বিপদে পড়েছে, আপনি প্লিজ ওকে বাঁচান। জিয়ান দ্রুত পায়ে নিচে বেরিয়ে এলো। গাড়ির খোঁজ নিয়ে দেখল সব গাড়ি বাসায়। দারোয়ানকে জিজ্ঞেস করল। দারোয়ান বলল, বৌমনি একটা কালো রঙের গাড়িতে উঠে এখান থেকে গেছে। কোন দিকে গেছে গাড়িটা? ওই দিকে। জিয়ান পাগলের মতো ছুটতে লাগল। সে যেন উন্মাদ হয়ে গেছে। ফাঁকা রাস্তায় পাগলের মতো ছুটে চলেছে। নিজের ফোন বের করে কল করল তালুকদার বাড়িতে। মাহবুব তালুকদার ফোন রিসিভ করতেই জিয়ান হড়বড় করে বলল, নয়না কোথায়? নয়নাকে কোথাও পাচ্ছি না কেন? ও কি অভিমান করে আপনাদের বাসায় লুকিয়ে আছে? মাহবুব তালুকদার রেগে গেলেন। কর্কশ কণ্ঠে বললেন, ফাজলামি পেয়েছ? মাঝরাতে কল করে মাতলামি করছো? আমার মেয়ের কিছু হলে তোমাদের গোষ্ঠীশুদ্ধ সবাইকে ১৪ শিকের ভাত খাওয়াবো। ফোন কেটে তিনিও বেরিয়ে পড়লেন চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। রাত পেরিয়ে দিনের আলো ফুটে উঠেছে, কিন্তু নয়নার কোনো খোঁজ নেই। এভাবে কেউ হারিয়ে যেতে পারে? জিয়ান গুরুতর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। রাতে হঠাৎ দূরপাল্লার বাস থেকে জঘন্যভাবে আঘাত পেয়েছে। নয়না জিয়ানের দেওয়া ঠিকানা মতো পৌঁছল তখন প্রায় রাত ১০টা বাজে। এত দূরের জার্নির ফলে চেহারায় মলিনতা ছড়িয়ে পড়েছে। চোখের কাজরি লেপটে গেছে, ঠোঁটের লিপস্টিক মুছে গেছে, পরনের শাড়িটাও খানিক এলোমেলো হয়ে গেছে। নয়না রাগান্বিত স্বরে বলল, তোমার জন্য ১০০ কিলোমিটার পার হয়ে এলাম, এই অন্ধকারে কি তোমার? আমাকে ফ্রেশ হতে হবে, বড্ড তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি হলে ভালো হতো। আমাকে ছেড়ে একা আসার জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি। আবার চিরকুটে লিখেছ আম্মুকে যাতে না বলি। আম্মু আমাকে কি ভাববে? জিয়ান সামনের দিকে ঘুরে বলল, আমি থাকতে পানি কেন জান? এত টেনশন করার কি আছে? আমি আছে, সব সামলে নেব। একদম কাছে আসবে না। জিয়ান নয়নার হাত ধরে রেলিংয়ের সামনে নিয়ে এলো। রেলিংয়ের দুই পাশে হাত রেখে বলল, কাছে আসবো না, শুধু তোমাকে এই সুন্দর ভিউ উপভোগ করাবো। সামনে তাকিয়ে দেখো, মনে হচ্ছে না হাত বাড়ালেই চাঁদের নাগাল পাওয়া যাবে? আসলে কি তাই? সত্যিই কি চাইলেই চাঁদকে ছোঁয়া যায়? চাঁদ ধরা ছোঁয়ার বাইরে হলেও চাঁদের সৌন্দর্য অনুভব করা যায়, জ্যোৎস্না বিলাস করা যায়। তুমি কি ভুলে গেছো জ্যোৎস্না ভরা রাত আর আমাদের গভীর প্রণয়? জিয়ান নয়নার চুল কানের পাশ থেকে সরিয়ে দিয়ে বলল, তুমি মোহনীয়। নারীর মোহ পুরুষকে কঠিন থেকে কঠিনতম ঘৃণ্য কাজ করায়, জানো তো? নয়না বলল, তোমার স্পর্শ কেমন অদ্ভুত লাগছে। আর হ্যাঁ, মোহ তো ক্ষণস্থায়ী। আপনি কি জানেন না মিস্টার প্লেন ড্রাইভার, নারীর ভালোবাসা কঠিন থেকে কঠিনতম হৃদয়ের পুরুষকেও বরফ গলা নদী বানিয়ে দেয়। ভালোবাসা দিয়ে জিতে নেওয়া যায় সব কিছু। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না, প্রকাশের আগেই কত ভালোবাসা আড়াল হয়ে যায়। সব ভালোবাসা কি সমাজ মেনে নেয়? ভালোবাসা মানে যে তাকে পেলে আপনি পূর্ণ, এমন নয়। যে মানুষ না থেকেও আপনার হৃদয় থেকে যায়, সেটাও ভালোবাসা। আমি আর আপনি দুই মেরুর মানুষ, তবুও কেমন মিলে গেছি একে অপরের মাঝে, যেন শত জন্মের সম্পর্কে বাঁধা আমরা। ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করতে পারে মিস্টার পাইলট মহাশয়। তুমি শুধু সুন্দর নও, তোমার কথাও জাদুকরী। কোনো ছেলে তোমার সঙ্গে ৫ মিনিট কথা বললে তোমার প্রেমে পড়তে বাধ্য। আমার আর কারো প্রেম চাই না এ জন্মে, আমি শুধু তোমাকে চাই। তুমি আমার হয়ে থাকো, আমি ভালোবাসা দিয়ে তোমাকে জড়িয়ে নেব আদরের চাদরে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আপনি বুঝি সত্যি ভালোবাসেন না? উত্তর দাও। কোনো সন্দেহ আছে? আমার জন্য তুমি কি করতে পারবে? আপনি চাইলে তো নিজের প্রাণটাও দিয়ে দিতে পারবো। আপনিই এখন আমার প্রাণ ভোমরা। জিয়ান নয়নাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এক হাতে ধরে রাখল। নয়না চোখ বন্ধ করে বলল, সত্যি সত্যি মেরে ফেলবে নাকি? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা থাকলে বিশ্বাস আর ভরসাও থাকত। নয়না পিটপিট করে চোখ খুলল। মাঝখানের রেলিংটুকু পড়ে গেছে, সে শূন্যে ভাসমান। এই হাতের বাঁধন উন্মুক্ত হলেই তার জীবনের সমাপ্তি। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার আমার ভালোবাসার সমাপ্তি। ধরেই নিচ্ছ আমি তোমাকে হত্যা করব?
যে হৃদয়ে আপনি জিম্মি করেছেন তার দেহ যদি নেওয়ার হয় নিয়ে নাও, তবু মনে রেখো এই পাহাড়ের নীরবতা, এই বাতাস, এই প্রকৃতির সাক্ষী থাকবে এক কিশোরীর পবিত্র প্রেমের। ওই অস্তমিত সূর্যটা সাক্ষী রইল, প্রতিদিন তুমি ঠিক তার মতোই ধুকে ধুকে অস্তমিত হবে। সূর্য তো পরের দিন ফিরে আসে পূর্ণ তেজ নিয়ে, তুমি আর কখনো পূর্ণ হবে না। আমার রক্তে যে হাত রঞ্জিত করেছ সে হাত কোনোদিন পূর্ণ হবে না। নয়নও যদিও এতক্ষণ ফিল্মি ডায়লগ দিচ্ছিল, হঠাৎ জিয়ানের চোখের দিকে তাকিয়ে তার রুহ কেঁপে উঠল। নয়না কম্পিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে টেনে তুলুন, ভয় পাচ্ছি, মনে হচ্ছে তুমি আসলে তুমি নও, অন্য কেউ। জিয়ান গর্জে উঠে বলল, তোকে আমি কোনোদিন ভালোবাসিনি, অভিনয় করেছি, নিখুঁত অভিনয়। ঠিক যেভাবে তোর বোন আমার সাথে অভিনয় করে আমার কোমল হৃদয়টাকে হত্যা করেছে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে মারব তোকে। রিভেঞ্জ অফ নেচার। তোর কোনো দোষ নেই যদিও, কিন্তু রক্ত তো একই। জিয়ানের হাত আলগা হচ্ছে। নয়না 2 হাতে আঁকড়ে ধরল জিয়ানের হাত। করুণ স্বরে বলল, আমাকে মেরে ফেলবেন না, আমি আপনাকে ভালোবাসি। আমার মৃত্যু মানে পৃথিবীতে আপনার ভালোবাসার মৃত্যু। কেন করছেন এমন? আমি জানি আপনি আমার সাথে মজা করছেন, এমন মজা আমি আর নিতে পারছি না। জিয়ান নয়নার দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে বলল, আমি মজা করছি না, আমি সত্যি বলছি, তোর জীবনের বাতি এখানে আমার হাতে নিভে যাবে। রিভেঞ্জ নেব তোর রক্ত দিয়ে। নয়না চিনতে পারছে না এই মানুষটাকে। আসলেই কি সে ওই মানুষ যার ভালোবাসায় গতকাল সিক্ত হয়ে মনে হয়েছিল ভালোবাসার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর নেই? নয়না কান্নাজড়িত কণ্ঠে বলল, পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে তার অর্ধেক হলো নারী। নারীর ভালোবাসা ছাড়া তা পূর্ণতা পায় না। জিয়ান নয়নার হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, বেশি সুন্দর জিনিস আমার আবার সহ্য হয় না ডিয়ার। এ জন্মের মতো আলবিদা, পরের জন্ম বলে কিছু থাকলে দেখা হবে প্রিয়। নয়না জিয়ান বলে চিৎকার করে উঠল। তার চিৎকার মিলিয়ে যেতে লাগলো পাহাড় আর বাতাসে। তার করুণ আর্তনাদ কারো কর্ণকুহরে পৌঁছল না। অসহায় চাঁদও যেন ব্যথিত হল এই করুণ দৃশ্যের সাক্ষী হয়ে। সে শুধু তাকিয়ে দেখল, অথচ বাঁচাতে পারল না এক নিষ্পাপ ফুলকে। কি দোষ ছিল তার? ভালোবাসা কি আসলেই দোষের? জাহিন পাগলের মতো হাসতে লাগল, পৈশাচিক সে হাসি। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল জাহিনের চোখ থেকে। আমি যাকে ভালোবাসি তাকে অন্য কারো বাহুতে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি এত মহান হতে পারবো না। তোমার সঙ্গে প্রথম দেখার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। বসুন্ধরা সিটি শপিং মল, ফ্লোর নম্বর 7, সেই চাহনি, সেই চঞ্চল হরিণীর মতো চোখ, সেই জাদুকরী কণ্ঠ আমি কোনোদিন ভুলতে পারিনি। কত শতবার তোমার খোঁজ নিয়েছি স্কুল গেটের দারোয়ানের কাছে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, শুধুই তোমাকে। ওই রেজা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। আমি মহৎ হতে পারলাম না, আমি তোমাকে বলতেও পারলাম না আমি তোমায় কতটা ভালোবাসি। তুমি ছলনাময়ী, ধোঁকা দিয়েছ আমাকে। আমার ভালোবাসা, ভালো থেকো পরপারে। জাহিন নিজের চোখ মুছে নিল। আগে থেকেই হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিল। হেলিকপ্টারে করে চলে এলো ঢাকায়, এসে চুপচাপ নিজের রুমে ঘুমিয়ে রইল। চোখ বন্ধ করে বলল, এবার মরেও শান্তি পাব। মিতা বেগম জাহিনের রুমে এসে বললেন, এখনো ঘুমাচ্ছিস? তোর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনটাও বন্ধ বলছে। ওই মেয়েটাও নিশ্চিত তার বোনের মতো কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে, নয়তো আমাকে কেন মিথ্যে বলল? জাহিন কিছুই না বোঝার ভান করে বলল, কি বলছো এসব বুঝিয়ে বলো। মিতা বেগম সব বললেন। জাহিন অবাক হয়ে বলল, আমাকে আগে বলবে না? এক্ষুনি যাচ্ছি। বাইরে এসে বাইক নিয়ে বেরিয়ে পড়ল জাহিন। আকাশের দিকে তাকিয়ে বলল, যারা অন্যায় করে তাদের কখনো শাস্তি হয় না, শাস্তি তো পায় নিরপরাধ মানুষ। ক্ষমতা আর বুদ্ধি থাকলে 2-4টা খুন করা কোনো ব্যাপার না। আজ থেকে জাহিনের রাজ্যে জাহিন একাই রাজা। জাহিন হয়তো ভুলে গেছে, পাপ তার বাপকেও ছাড়ে না। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় উন্মাদের মতো ছুটতে লাগলো জিয়ান। পুলিশ স্টেশনে এসে মিসিং ডায়েরি করালো। প্রথমে পুলিশ নিতে চায়নি, কারণ এখনও 24 ঘন্টা পূর্ণ হয়নি। 24 ঘন্টার আগে কোনো মিসিং কেস নেওয়া হয় না। নাজিম চৌধুরীর কারণে শেষ পর্যন্ত ডায়েরি নিতে হয়েছে। জিয়ান এক মুহূর্ত ব্যয় না করে বাইক নিয়ে চলে এলো নয়নাদের বাসায়। রাত তখন 1:30 পেরিয়ে গেছে। জিয়ান চিৎকার করে নয়নার নাম ধরে ডাকতে লাগল। এত রাতে জিয়ানের গলার স্বর শুনে জাহানারা বেগম রুম থেকে বেরিয়ে এলেন। মাহবুব তালুকদার চৌধুরী গাড়িতে গিয়ে হুমকি ধমকি দিয়ে এসেছেন, আশপাশে খোঁজ খবরও করেছেন। সবে বাসায় এসে বসেছিলেন। জিয়ানকে চোখের সামনে দেখতেই মাহবুব তালুকদারের চোয়াল শক্ত হয়ে গেল। একজন মেয়ে হারানো বাবা, অন্যজন জীবনসঙ্গিনী হারানো স্বামী। জিয়ানের চোখ মুখে তখন প্রিয়তমাকে হারানোর শোক, মাহবুব তালুকদারের চোখে সন্তান হারানোর আর্তনাদ।
পরিস্থিতি সামলাতে জাহানারা বেগম ছুটে এসে বললেন, এখন মাথা ঠান্ডা রাখার সময়, এই সময় বিদ্বেষ করার সময় নয়। প্লিজ, আমার মেয়ের জন্য হলেও তোমরা নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করো না। জিয়ান জাহানারা বেগমের পায়ের সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। আর্তনাদ করে বলতে লাগল, আন্টি, আমার নয়নাকে চাই। নয়নাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, আমার নয়নাকে চাই। আন্টি, নয়নাকে এনে দিন। আমার নয়না কোথায় আন্টি? জাহানারা বেগমের চোখ দুটো ভিজে উঠেছে। জিয়ানের চোখে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রিয়তমাকে হারানোর শোক। তাহলে তার মেয়েটা গেল কোথায়? জাহানারা বেগম জিয়ানের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি ভেঙে পড়লে হবে না। এখন তো তোমাকে শক্ত হতে হবে। খুঁজে আনতে হবে তোমার বেঁচে থাকার প্রাণ ভোমরাকে। উঠে বসো, নিজেকে সামলে নাও। তুমিই পারবে আমার মেয়েকে খুঁজে আনতে। ফিরিয়ে আনো তোমার ভালোবাসাকে। মাহবুব তালুকদার জিয়ানের কলার ধরে বললেন, আমার মেয়ের সঙ্গে কি করেছিস? আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়ব না, বলে দিলাম। পেছন থেকে নাজিম চৌধুরী বলে উঠলেন, আমার ছেলেটা আপনার মেয়েকে পাগলের মতো খুঁজছে, আর আপনি ওকে দোষ দিচ্ছেন। জাহানারা বেগম বললেন, এখন এসব করার সময় নয়। আমার মেয়েকে খুঁজে আনো। জানি না মেয়েটা কোথায়, কি অবস্থায় আছে। জিয়ান আর এক মুহূর্ত সেখানে স্থির থাকল না। এক ছুটে চলে এলো নয়নার রুমে। চিৎকার করে নয়নার নাম ধরে ডাকতে লাগল। ফাঁকা রুমে বারবার প্রতিধ্বনি হয়ে সে শব্দ ফিরে আসছে জিয়ানের কর্ণকুহরে। এক ছুটে বেরিয়ে এলো তালুকদার ম্যানশন থেকে। দৌড়াতে লাগলো রাস্তায়। রাত জাগা দু একজন পথিক যাকে পাচ্ছে তাকেই ধরে জিজ্ঞেস করছে, আমার বউকে দেখেছেন? তাকে খুঁজে পাচ্ছি না। সে কোথায় গেল বলুন তো? জানেন, সে একা কোথাও কখনো বেরোয় না। আজ কোথায় গেল? সবাই মাতাল ভাবছে জিয়ানকে। জিয়ান ছুটে চলেছে অবিরাম। সে কোথায় আছে তা যেন ভুলে গেছে। দূরপাল্লার বাসগুলো হুটহাট শাঁ শাঁ করে ছুটে যাচ্ছে। হঠাৎ একটা দূরপাল্লার গাড়ির সঙ্গে আঘাত পেয়ে ছিটকে পড়ল রাস্তার পাশে। জিয়ানের চোখে নেমে আসতে লাগল নিকষ অন্ধকার। সে অন্ধকারে তলিয়ে যেতে যেতে বার কয়েক অস্ফুট স্বরে আওড়ালো, ফিরে এসো তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মিতা বেগম জাহিনের রুমে এসে দেখলেন জাহিন ঘুমাচ্ছে। তিনি জাহিনের মাথা ধরে ডাকতে লাগলেন। কয়েকবার ডাকার পর জাহিন চোখ খুলল। বিরক্তি নিয়ে বলল, এত রাতে ডাকছ কেন আম্মু? তোর ভাই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে, আর তুই নাক ডেকে ঘুমাচ্ছিস। তুই একটু ওর সঙ্গে যা। জানি না আমার ছেলেটার কি হবে। নয়নাকে না পেলে আমার ছেলেটাও পাগল হয়ে যাবে। কি বলছো এসব? কোন মেয়ে? আর কেনই বা জিয়ান রাস্তায় ঘুরবে? নয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে না পেলে আমার ছেলে এই শোক কাটিয়ে উঠতে পারবে না। নিশ্চিত পাগল হয়ে যাবে। তুই দ্রুত যা বাবা, দেখ তোর ভাই কোথায়। রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো বিপদ হলে তখন কি হবে? বাবা, তুই তোর ভাইকে বাঁচা। জাহিন তড়িৎ গতিতে উঠে বলল, কি বলছো এসব? আগে বলবে তো, কখন হলো এসব? তুই যা, আমার ছেলেটাকে দেখ। মিতা বেগম ঠুকরে কেঁদে উঠলেন। কার নজর লাগলো আমার সাজানো সংসারে? আল্লাহ, মেয়েটাকে সহি সালামতে ফিরিয়ে দাও, নয়তো আমার সাজানো সংসার এলোমেলো হয়ে যাবে। আমার ছেলেটা পাগল হয়ে যাবে। পুরো রাত পার হয়ে গেলেও নয়নার কোনো খোঁজ পাওয়া গেল না। ঢাকা শহরের রাস্তার কোনো সিসিটিভি ফুটেজে নয়নাকে দেখা যায়নি। এটা কি করে সম্ভব? একজন মানুষ এভাবে গায়েব হয়ে যেতে পারে? জিয়ানের আধা খোলা শার্ট, উস্কো খুস্কো চুল, মাথা থেকে গলগল করে টকটকে তাজা রক্ত ঝরছে। ভিজে যাচ্ছে পিচ ঢালা রাস্তার পাশ। চোখ দুটো ক্রমশ ঝাপসা হতে লাগল। একসময় পৃথিবীর সব অন্ধকার নেমে এলো জিয়ানের চোখ জুড়ে। জাহিন বাসা থেকে বের হয়ে জিয়ানকে খুঁজতে বেরোলো। তার নিজেকে হালকা লাগছে, কেন যেন অনুশোচনা হচ্ছে না। আচ্ছা, এমন কেন হচ্ছে? ভাবতে ভাবতে সময় নষ্ট করল না। খুঁজতে লাগলো রাস্তায়। প্রায় ঘণ্টাখানেক পর জিয়ানকে প্রায় মৃত অবস্থায় পেল জাহিন। দ্রুত গাড়িতে উঠিয়ে নিয়ে এলো হাসপাতালে। জাহিন জিয়ানের দিকে কয়েকবার তাকালো। জিয়ানকে দেখে বোঝা যাচ্ছে না বেঁচে আছে নাকি মারা গেছে, তবে বেঁচে থাকার সম্ভাবনা একদম সামান্য। জাহিনের এখন খারাপ লাগছে। সে নিজের ভাইয়ের কোনো ক্ষতি চায়নি। ছোটবেলা থেকে জিয়ান তাকে আগলে রাখত। বাবার শাসন থেকে হোক বা কলেজের অ্যাসাইনমেন্ট, সব কিছুতে জিয়ান জাহিনকে সাহায্য করত। জাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি চাই না ভাই তোর কিছু হোক। তোকে আমি হারাতে পারবো না, কিছুতেই না। জিয়ানকে হাসপাতালে ভর্তি করে দু হাতে মাথা চেপে বসে আছে জাহিন। একবার ভাবল খোঁজ নেবে নয়নার লাশ কেউ খুঁজে পেল কিনা। গল্পটা কি আপনারা তাড়াতাড়ি চান? তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।